দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। বড় চাহিদা থাকলেও বাজেট বাড়ছে মাত্র 6 ভাগ, অপরিবর্তিত থাকছে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা। প্রাথমিকের শিক্ষার্থীদের খিচুড়ি খাওয়ানোর প্রকল্প বাদ নতুন প্রস্তাবনা তৈরির নির্দেশ একনেকে। উৎপাদন 4 গুণ হলেও দেশে গরুর দুধের ঘাটতি রয়ে গেছে ৪৫ লাখ টন, উন্নত জাত বিস্তারের তাগিদ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বড় চাহিদা থাকলেও আসছে অর্থ বছরে সরকারের ব্যয় বাড়ছে সামান্যই। 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট তৈরি করা হয়েছে, যা চলতি বছর থেকে মাত্র 6 ভাগ বেশি। হিসেব বলছে বাজেটের আকারের এই প্রবৃদ্ধির হার গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। সৌরভ রহমানের রিপোর্ট। এক বছরে সরকার যত টাকা খরচ করে তার রূপরেখা জাতীয় সংসদে পেশ করা হয় বাজেটে, যেখানে আসছে অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতনসহ রাষ্ট্র পরিচালনায় খরচ ধরা হয়েছে 3,61,500 কোটি টাকা, আর উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ 2,37,000 কোটি। সব মিলে 2021-22 অর্থ বছরের বাজেট হতে পারে 6,03,681 কোটি টাকা, যা চলতি বছরের থেকে 35,000 কোটি টাকা বা 6.5 ভাগ বেশি। যদিও আগের বছর আকারে প্রবৃদ্ধি ছিল 8.5 ভাগ। শুধু এবছর নয়, এই হার কমছে ধারাবাহিকভাবেই। প্রতিবেশী দেশের মধ্যে ভারতে এই যে সরকারি যে ব্যয়, এটা তাদের জিডিপির প্রায় 26%, নেপাল এবং ভুটানে এটা 31%, বাংলাদেশে এটা 15.5%-এর সমান। সেটা থেকেও কিন্তু বোঝা যায় যে আমাদের দেশে সরকারি ব্যয় বড় সেটা কিন্তু না, এবং বিশেষত এই কোভিড এর সময় সরকারি ব্যয় বৃদ্ধি করার প্রয়োজন ছিল। বাজেট আরো বড় হওয়া দরকার ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সরকারের রাজস্ব ক্ষেত্রে সক্ষমতাটা দিন দিন কমে যাচ্ছে। তো সেই কারণে সামগ্রিকভাবে সরকারের সক্ষমতাটা বাজেট আকার বৃদ্ধিতে সেখানেও কমে যাচ্ছে। তারপরেও আমরা বলেছি যে যেহেতু এটা কোভিড, 1 বছর 2 বছরের জন্য ধার করে হলেও সরকারের বাজেটের আকারটা বড় রাখতে হবে, কিন্তু সরকার সেটা পুরোপুরিভাবে করতে পারছে না কোনোটাই। বাজেটে আয়ের সংস্থান আছে 3,92,490 কোটি টাকার। এর থেকে বিদেশি অনুদান বাদ দিলে 2021-22 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 3,89,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআরকে চলতি বছরের মতোই 3,30,000 কোটি টাকা আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে, আর কর ব্যতীত প্রাপ্তি আছে 43,000 কোটি টাকা। সেই আদায় নিয়েও আমার কাছে শঙ্কা আছে, কারণ আমরা হয়তো এই বছর 250-এর মতো হয়তো আমরা পারবো, 2,50,000 কোটি টাকা। তাহলেও যে 3,30,000 কোটি টাকার যে লক্ষ্যটা আছে, যেটা অপরিবর্তিত গত বছরের চাইতে একেবারে একই মাত্রায় রাখা হয়েছে, যেটা অভূতপূর্ব, বাংলাদেশে কোনোদিন এটা হয়নি, তারপরেও হয়তো এখানে একটা বড় ঘাটতি হবে। যেটা ধরা হয়েছে বাজেটের আয়, সেটাকে এইভাবে রেখেও আমরা কিন্তু আমাদের যদি ব্যয় সক্ষমতা বাড়াতে পারতাম, তাহলে এবার যদি ঘাটতি বাড়তো তাহলেও সমস্যা ছিল না। কারণ আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে বৈদেশিক অনেক সাহায্য পাইপলাইনে আছে। আসছে বাজেটে বিদেশি অনুদান হিসেবে নিয়ে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে 2,11,191 কোটি টাকা, যা মোট দেশীয় উৎপাদন বা জিডিপির 6.1%। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দিতে প্রস্তাবিত স্কুল মিল শীর্ষক প্রকল্প বাতিল করে দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। 17,000 কোটি টাকার ব্যয়ের প্রকল্পটি ভবিষ্যতে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন মোট 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। বরাদ্দ দেওয়া হয়েছে 5,239 কোটি টাকা। দেশের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছে মাত্র 25 ভাগ শিক্ষার্থী। বাকিরা পিছিয়ে পড়ছে মূলত সঠিক পুষ্টির অভাবে। দারিদ্র্যের পাশাপাশি অজ্ঞতাও এর জন্য দায়ী। এমন বাস্তবতাকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণে সরকার স্কুল মিল প্রকল্প হাতে নেয় 2010 সালে। কয়েক দফার মেয়াদে চলমান সেই প্রকল্পটি শেষ হবে চলতি মাসেই। সেই ধারাবাহিকতায় আরও একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয় 2019 সালে। সেখানে প্রস্তাবিত বিদেশ ভ্রমণের বিষয়টি বাদ দিয়ে তা আবারও তোলা হয় একনেকে। প্রস্তাব করা হয় 17,000 কোটি টাকা। উদ্দেশ্য, দেশের 492টি উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় 1.5 কোটি শিক্ষার্থীকে স্কুলে খিচুড়ি পরিবেশন করা।
আর এই খিচুড়ি প্রসঙ্গে আপত্তি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয় প্রকল্পটি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব স্নেহ করেন, ভালোবাসেন, কিন্তু স্ট্রাকচারটা নিয়ে উনার কিছু সংশয় ছিল যেভাবে এটাকে গড়ে উঠেছে। সুতরাং তিনি ইনস্ট্রাকশন দিয়েছে এটা ফেরত যাক, এটা পর্যালোচনা করো। খিচুড়ি রান্না টান্না এরকম হলে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়ে কথা বলেছেন যে ওদেরকে লেখাপড়ার ক্ষতি হয়ে যেতে পারে, তো সেই আইডিয়াটা এখানে পাশ হয়নি আর কি কথা। নারায়ণগঞ্জে বর্ডার গার্ডের 4টি ব্যাটালিয়ন করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে 237 কোটি টাকা। নারায়ণগঞ্জের সাথে দেশের কোনো বর্ডার না থাকা সত্ত্বেও সেখানে বিজিবির ব্যাটালিয়ন কেন, এমন প্রশ্নের জবাবে যুক্তি দেখানো হয় শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণের। আমাদের CRPC প্রভিশন আছে যে বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবিকে জেলা ম্যাজিস্ট্রেট আহ্বান করতে পারেন, তাদের সহায়তা আহ্বান করতে পারেন। সেই ক্ষেত্রে যেহেতু এই ঢাকার চারদিকে সমস্ত শিল্প প্রতিষ্ঠান এগুলি গড়ে উঠেছে এবং সেখানে ব্যাপক সংখ্যক আমাদের শ্রমিকরা কাজ করে, তাছাড়াও আরো বিভিন্ন ধরনের সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়, সেই কারণে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্যই এই চাপটাকে এখানে। নদী ভাঙন থেকে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা রক্ষায় মেঘনা নদীর তীর সংরক্ষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণ সহ মোট 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায়। সব মিলে ব্যয় বরাদ্দের পরিমাণ 5,239 কোটি টাকা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গেল এক দশকে দেশে গরুর দুধের উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। তারপরও 45 লাখ টন দুধের ঘাটতি রয়ে গেছে। উদ্যোক্তারা বলছেন গাভী প্রতি দুধের উৎপাদনশীলতা কম হওয়ায় এর প্রধান কারণ। এমন অবস্থায় দেশে গরুর উন্নত জাত বিস্তার সহ পশু খাদ্যের দাম কমিয়ে আনতে সরকারি সহায়তা চান খামারিরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। সর্বোচ্চ পুষ্টিমানের জন্য মানুষের খাদ্য তালিকায় দুধ অন্যতম একটি উপাদান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী একজন মানুষকে গড়ে দৈনিক 250 মিলিলিটার দুধ পান করতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে দেশে সেখানে মাথাপিছু 175 মিলিলিটার দুধ পান হয়। দুগ্ধ শিল্পের উদ্যোক্তারা বলছেন দেশে মাথাপিছু দুধ পানের হার আরও অনেক কম। পিছিয়ে থাকার পিছনে প্রধান কয়েকগুলো রিজন। নাম্বার 1 হচ্ছে প্রথমত যেটা বলবো যে ফুড হ্যাবিট। আমরা এখনো মনে করি আমরা মাছে ভাতে বাঙালি অথবা আমি ডাল ভাতে বাঙালি। মিল্কটা কিন্তু ওখানে ইগনোর, নাম্বার 1। নাম্বার 2, মিল্ক একটা এসেনশিয়াল প্রোডাক্ট। আমাদের দুধের স্বল্পতা আছে, আমরা বিদেশ থেকে আমদানি করি, ফলে এটা মিল্ক এক্সপেন্সিভ। গেল এক দশকে ডেইরি শিল্পে ব্যাপক উন্নতি হয়েছে দেশে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে 2009-10 অর্থ বছরে 23,70,000 টন দুধ উৎপাদন হয়েছিল। 2014-15-তে যা প্রায় 70 লাখ টন ছোঁয়। 2019-20 অর্থ বছরে দুধ উৎপাদন হয়েছে প্রায় 1,07,00,000 টন। তারপরও বার্ষিক চাহিদার বিপরীতে ঘাটতি রয়ে গেছে দুধের। 45 লক্ষ বা 44 লক্ষ মেট্রিক টন এরকম একটা ঘাটতি আমাদের আছে। তো এই ঘাটতির পেছনে মূল কারণ হলো পার ক্যাটল প্রোডাকশন ক্যাপাসিটি কম্পেয়ার টু ইন্ডিয়া, পাকিস্তান এন্ড আদার কান্ট্রিজ অনেক কম। যদি ভারতের কথাই বলেন, সেখানে পার গাভী দুধের অ্যাভারেজ প্রোডাকশন হচ্ছে 12 থেকে 14 লিটার অ্যাভারেজ। সেখানে আমাদের দেশের গাভীর প্রোডাকশন হচ্ছে 4-5 লিটার। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে করোনার কারণে গেল এক বছরে বন্ধ হয়েছে 5 থেকে 7 ভাগ খামার। যেগুলো টিকে আছে সেসব খামারে বেড়েছে পশুপালন ব্যয়। যে এখন কোরবানির সময় আপনি দেখবেন যে পশু খাদ্যের দাম কিন্তু, গমের ভুসির দাম কিন্তু অনেক প্রচন্ড ভাবে বেড়ে যাবে। গভর্নমেন্টকে এই সিন্ডিকেট করে যেন পশু খাদ্যের দাম না বাড়াতে পারে, এ ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমদানিকৃত গরু দুধের উপর জন্য ডিউটি না কমানো হয়, দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য। যারা ফার্মিং করবে, আমরা যদি উন্নত জাতের পশুপালন করতে পারি, তার জন্য ক্যাটেল ফার্মিং কে যদি ট্যাক্স হলিডে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ এই সেক্টরে, কর্পোরেট সেক্টররাও কিন্তু কমার্শিয়াল ফার্মিং এর দিকে যাবে। এতে করে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং দেশের প্রোডাকশন বাড়বে। দুধের দাম ভোক্তার নাগালে রাখতে দুগ্ধ বাজারজাতকরণ ব্যবস্থা উন্নয়নে জোর দিয়েছেন উদ্যোক্তারা। একই সাথে ডেইরি খামারের বিদ্যুৎ বিলকে কৃষি খাতের সুবিধা প্রদানের আহ্বান জানান তারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। খাগড়াছড়িতে এবার আম্রপালির ভালো ফলন হয়েছে। এতে ভালো লাভের আশা করছেন চাষিরা। তবে প্রচণ্ড তাপদাহে ঝরে গেছে অনেক আম। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
খাগড়াছড়ির বিভিন্ন পাহাড় এবং সমতলে ছোট বড় মিলিয়ে প্রায় 1000-এর মতো আম্রপালির বাগান রয়েছে। এগুলো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আবহাওয়া অনুকূল হওয়ায় এবারও জেলায় আম্রপালির ফলন ভালো হয়েছে। বাজার দর বেশি হলে ভালো লাভের আশা করছেন বাগান মালিক ও কৃষকরা। আমরা কিন্তু ন্যাচারালি তৈরি করি বলে আমাদের এই খাগড়াছড়ি আমটা কিন্তু আসলে সারা বাংলাদেশে খুব বিখ্যাত। 20-25 লক্ষ টাকা বেচা বিক্রি হয়, আবার আপনার ইনভেস্টটা হয় 8-10 লক্ষ টাকা। অনাবৃষ্টির কারণে আমরা এবছর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি। করোনা পরিস্থিতির কারণে আমরা বাজারজাত নিয়ে শঙ্কায় আছি বাগান মালিকরা। তাছাড়া বাজারজাতের ক্ষেত্রে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের অতিরিক্ত টোল আদায়ের জন্য এটা একটা বাধা বলে আমি মনে করি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর 3369 হেক্টর জমিতে আম্রপালির আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 100 হেক্টর বেশি। এবছর যে আম আবাদ হয়েছে তার 75 থেকে 80 ভাগই আম হবে আম্রপালি জাত আর কি। এবং এবছর ভালো আম্রপালি উৎপাদন হয়েছে, কিন্তু বৃষ্টিপাত না হওয়াতে যে সমস্ত বাগান মালিকরা সেচ প্রদান করেছেন তাদের খুব সুন্দর ফলন হবে, এবং যারা সেচ দিতে পারে নাই তাদের বাগানে এবং অন্যান্য চাষিদের কাছে কিছু আম ধরে পড়ছে আর কি। 7 জুন থেকে জেলায় গাছ থেকে আম্রপালি সংগ্রহ শুরুর কথা রয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ করল ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5993-তে। মোট লেনদেন হয়েছে 1903 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 149টির, কমেছে 154টির দর, আর অপরিবর্তিত রয়েছে 63টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজকে টার্নওভারের দিকে যদি আমরা তাকাই, 1900 কোটি টাকা টার্নওভার ছিল, যা গত দিনের টার্নওভারের চেয়ে প্রায় 200 কোটি টাকা বেশি। টার্নওভার কিছুটা বেড়েছে মার্কেটে, এবং সবচেয়ে বেশি লেনদেন হওয়া সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে উপরে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর। আজকে টোটাল 26% মার্কেট টার্নওভারে 26% ছিল ইন্স্যুরেন্স সেক্টরে, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক। 19% টোটাল টার্নওভারের 19% ব্যাংকিং সেক্টরে ছিল। আর আজকে টপ গেইনার লিস্টে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ইন্স্যুরেন্স সেক্টর। আমরা যদি দেখি যে টোটাল 50টি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে 47টি ইন্স্যুরেন্স কোম্পানির দাম বেড়েছে এবং 3টি কোম্পানির দাম কমেছে। তো সার্বিকভাবে যদি আমরা বাজারকে মূল্যায়ন করি, তাহলে আমরা দেখতে পাই যে ইন্স্যুরেন্স সেক্টর ওভারঅলি ভালো ছিল এবং টার্নওভারও অনেক বেশি ছিল, পাশাপাশি গেইনার লিস্টে অবস্থান করছে। আর অন্যভাবে যদি আবার দেখি যে আজকে সেকেন্ড টার্নওভার হাইস্ট ছিল ব্যাংকিং সেক্টর, কিন্তু ব্যাংকিং সেক্টর ওভারঅল প্রাইস কমেছে -0.5% কমেছে। তো আমরা দেখতে পাই যে ব্যাংক যেহেতু একটা লার্জেস্ট সেক্টর মার্কেটে, সো ব্যাংক সেক্টরের প্রফিট বুকিং এর কারণে আসলে আমরা টোটাল মার্কেটের যে পজিটিভিটিটা এটা আমরা আসলে দেখতে পাচ্ছি না। বাট আমরা বলবো যে আসলে মার্কেট টার্নওভার এখনো বেশ ভালোই আছে। 1900 কোটি টাকার টার্নওভার আমাদের মার্কেটের জন্য এখনো পর্যন্ত বেশ ভালো। কিছুটা প্রফিট বুকিং রয়েছে, হয়তোবা আর একদিন দুই দিন প্রফিট বুকিং এর পরে হয়তোবা আমরা নতুন ভাবে হয়তোবা মার্কেটটাকে বাড়তে দেখবো। দেশে দেশে করোনার টিকা নেওয়ার প্রবণতা বাড়ায় ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতি। সোমবার এমন তথ্য দিয়ে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডি বলছে, বিশ্ব বাণিজ্য কোভিড পূর্ববর্তী অবস্থায় চলে এসেছে। বাণিজ্যের গতি বাড়ায় চলতি বছর বিশ্ব অর্থনীতিতে 5.8% প্রবৃদ্ধি হবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের পর ব্যবসা বাণিজ্যের গতি কমে আসে, যা ধস নামায় বিশ্ব অর্থনীতিতে। তবে নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন বাজারে আসার পর থেকে আবারও গতি ফিরে পেতে শুরু করে বিশ্ব বাণিজ্য, যা বিশ্ব অর্থনীতিকে কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে এনেছে বলে দাবি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডির। বেশিরভাগ মানুষকে টিকা প্রদান করায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের উন্নত দেশগুলো সবচেয়ে বেশি ঘুরে দাঁড়িয়েছে বলে মত সংস্থাটির। What's very striking is the US economy in blue is recovering better thanks to speedier vaccination. The European countries, by contrast, which were hard hit by the virus and maintained tighter restrictions longer, started their recovery with a delay. But what's very striking as well is they're catching up very quickly as vaccination accelerates.
অর্থনীতির গতি বাড়ায় সোমবার সে পূর্বাভাস সংশোধন করেছে সংস্থাটি। নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে 5.8 আর 2022 সালে 4.4 প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে OECD। The prospects for the global economy have improved considerably in recent months, and the outlook is brightening. So we have revised up our growth projections for 2021 to the highest growth rate since 1973. তবে সবাইকে টিকার আওতায় আনার আগ পর্যন্ত বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অর্থের প্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে OECD। একই সাথে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে টেকসই করার কথা জানিয়েছে সংস্থাটি। We will need very targeted support, sometimes, accompanying people better into job transition and also helping the firms to restart with, as good as possible balance sheet to be able to invest and employ people fast. বিশ্ব অর্থনীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনীতির পূর্বাভাসও সংশোধন করেছে OECD। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।